সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছে। ইতিহাসকে নিজের পুনরাবৃত্তি করতে যাচ্ছে। যে মধ্যপ্রাচ্য একসময় ছিল বিজ্ঞানের আঁতুড়ঘর, ক্ষমতার কেন্দ্রবিন্দু, আজ তা ধ্বংসস্তূপ। কিন্তু এই ছাইভস্ম থেকে কি জন্ম নিচ্ছে নতুন এক বিশ্বশক্তি? ইরানে মার্কিন হামলা, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ, ফিলিস্তিনিদের নির্যাতন, লেবানন, সিরিয়াতে একের পর এক হামলা, আফগানিস্তান, ইরাক, লিবিয়াতে কয়েক দশক ধরে মুসলিমদের ওপর সামরিক আগ্রাসনের ঘটনা ঘটছে। পর্দার আড়াল থেকে বিপজ্জনক চালে পৃথিবীর ঘুম কেড়ে নিয়েছে এই মুসলিম ঐক্য, যা পুরো মধ্যপ্রাচ্যের দাবার খেলায় নতুন প্যান্ডোলার বাক্স খুলে দেওয়ার মতো। এতে কি ওয়াশিংটনের পতন ঠেকানোর কোনো গোপন মাস্টার প্ল্যান, নাকি এটি ইসলামী বিশ্বের নতুন কোনো শক্তির বহিঃপ্রকাশ? বিশ্বজুড়ে মুসলিম জনগোষ্ঠীর মনে একটি প্রশ্ন জাগিয়ে তুলেছে। মুসলিম দেশগুলো যদি একটি শক্তিশালী জোট গঠন করত, তাহলে কি এই হামলাগুলো আদৌ সম্ভব হতো? যদি 57টি মুসলিম দেশ এক ছাতার নিচে দাঁড়ায়, তাহলে কি হবে? এটি কি কেবলই এক অলীক কল্পনা, নাকি বর্তমান ভূ রাজনীতির অনিবার্য গন্তব্য? মুসলিম বিশ্বের এক জোট হওয়ার সেই আশাব্যঞ্জক আর বাস্তবতার নিরিখের অত্যন্ত জটিল সমীকরণই মেলাবো এবারের পর্বে। প্রথমে দেখা যাক মুসলিম বিশ্বের সম্মিলিত শক্তির চিত্র। ওআইসি বা অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন 57টি দেশ নিয়ে গঠিত, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 26% বসবাস করে। অঙ্কের হিসেবে 210 কোটিরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে ওআইসি। এই জোটের ভৌগোলিক বিস্তারও অসাধারণ। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত এই মুসলিম দেশগুলো। এসব দেশের হাতে রয়েছে বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাসের মজুদ, পারমাণবিক অস্ত্র, বিশাল জনশক্তি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূখণ্ড। এগুলো কাগজে কলমে এই শক্তি যে কোনো পরাশক্তিকে চ্যালেঞ্জ করার মতো। যদি মুসলিম দেশগুলো সত্যিকারের একটি সামরিক জোট গঠন করে, তাহলে পৃথিবীর ভূ রাজনৈতিক মানচিত্র আমূল বদলে যাবে। পাকিস্তান, তুরস্ক, ইরান ও সৌদি আরবের মিলিত সামরিক শক্তি বিশাল। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, তুরস্কের আধুনিক ড্রোন প্রযুক্তি এবং ইরানের দূরপাল্লার মিসাইল কার্যক্রম, সৌদি আরবের তেল সম্পদ ও আর্থিক শক্তি, এগুলো একত্রিত হলে যে কোনো বহিঃশক্তির জন্য এই অঞ্চলে হস্তক্ষেপ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। বিশ্লেষণে দেখা যাচ্ছে জিসিসি, আরব লীগ ও ওআইসিকে একত্রিত করে একটি শক্তিশালী আরব ইসলামিক কোয়ালিশন গঠন করতে হবে, যা সত্যিকার অর্থে মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষা করতে পারবে। তবে এজন্য সব মুসলিম দেশকে এক হতে হবে সবার আগে। যদি এরা সবাই একত্রিত হয়ে একটা ইউনিয়ন গড়ে তুলতে পারে, তাহলে মুসলিমরাই বিশ্বে বিশাল একটি মানচিত্র এঁকে দিতে পারে। আর এটি করতে পারলে বিশ্বের ইম্পর্টেন্ট কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, ইরান, পারস্য উপসাগরকে নিয়ন্ত্রণ করত। উত্তর আফ্রিকায় মিশর, লিবিয়া, আলজেরিয়া এইসব দেশ ভূমধ্যসাগরের দরজা নিয়ন্ত্রণ করত। মধ্য এশিয়ায় কাজাকিস্তান, উজবেকিস্তান সিল্ক রোডের পথ নিয়ন্ত্রণে থাকত। সেই সাথে দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও বাংলাদেশ ভারত মহাসাগরের প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখত। পূর্ব এশিয়ায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া প্যাসিফিক ওশানের গেটওয়ে নামে পরিচিত। এই 4টি পথই থাকত মুসলিমদের হাতে। বলা চলে পৃথিবীর সবচেয়ে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো মুসলিমদের জোটের নিয়ন্ত্রণে থাকত। সর্বপ্রথম সুয়েজ খাল যেত মিশরের নিয়ন্ত্রণে। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি শর্টকাট রুট। এই রুট দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল এবং পণ্য ইউরোপের দেশগুলোতে যায়। তাই এটি যদি মুসলিম ইউনিয়নের হাতে থাকত, তাহলে সারা বিশ্বের বাণিজ্যের 10 থেকে 12% নিয়ন্ত্রণ করতে পারত মুসলিমরা। দ্বিতীয়ত হরমুজ প্রণালী,
যা ইরানের আয়ত্তে রয়েছে। পৃথিবীর মোট 20% তেল এই পথ দিয়েই পারাপার হয়। আর কখনো যদি ইরান এই পথকে বন্ধ করে দেয় তাহলে তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে এই পথ বন্ধের কিছু নমুনা বিশ্ব এখনও দেখছে। তৃতীয়ত, মালাক্কা প্রণালী, যা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার কন্ট্রোলে। আর সবচেয়ে বড় বিষয়, এটা চীনের লাইফলাইন, কারণ চীনের 80% তেল এখান দিয়েই আসে। যদি এই সমস্ত চেক পয়েন্টগুলো মুসলিম ইউনিয়নের নিয়ন্ত্রণে থাকত তাহলে বিশ্ব ট্রেড পুরোপুরি তাদের হাতের মুঠোয় চলে আসতো। এবার আসি প্রাকৃতিক সম্পদের দিকে। পৃথিবীর প্রায় সব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদই নির্দিষ্ট কিছু অঞ্চলের কেন্দ্রীভূত। আর মুসলিম বিশ্বের একটি বড় অংশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য, প্রাকৃতিক সম্পদে ভরপুর। বিশ্বের মোট তেলের মজুদের প্রায় 60%-এরও বেশি রয়েছে মুসলিম দেশগুলোতে। সৌদি আরব, কাতার, ইরান, ইরাক, এই দেশগুলো কেবল তেল আর গ্যাসের জন্যই নয়, অন্যান্য খনিজ সম্পদেও সমৃদ্ধ। সোনা, তামা, ইউরেনিয়াম, ফসফেট, কি নেই এখানে? যদি এই দেশগুলো এক হতো এবং তাদের তেল, গ্যাস এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ একটি একক ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের অধীনে আসতো তাহলে বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ব্যাপক হারে পড়ত। অর্থাৎ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ, যারা তাদের জ্বালানির চাহিদা মেটাতে এই অঞ্চলের উপর নির্ভরশীল, তারা চরম কূটনৈতিক চাপে পড়ত। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ সবকিছুই চলে যেত এই সম্মিলিত মুসলিম শক্তির হাতে। ফলে এই মুসলিম দেশগুলোর সম্মিলিত জিডিপি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতির সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারত। এমনকি কিছু ক্ষেত্রে তাদেরকেও ছাড়িয়ে যেতে পারত। অর্থাৎ মুসলিমরা পৃথিবীতে ধনী একটি গোষ্ঠী হিসেবে পরিচিতি পেতে পারত। মুসলিম বিশ্বে একটি সামরিক জোটের ধারণা নতুন নয়। 2015 সালের ডিসেম্বরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান 34টি মুসলিম দেশ নিয়ে ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে এই জোটের সদস্য সংখ্যা বেড়ে 43-এ দাঁড়িয়েছিল। 2025 সালের 17 সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট। ন্যাটো চুক্তির মতোই এই চুক্তিতে বলা হয়েছে, একটি দেশে আক্রমণ হলে সেটিকে অপর দেশও আক্রমণ হিসেবে গণ্য করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চুক্তিতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার সুরক্ষা ছাতা সৌদি আরবকেও দেওয়া হয়েছে। এর মানে হলো, যদি সৌদি আরবে কেউ হামলা চালায় তাহলে পাকিস্তান তার পারমাণবিক শক্তি দিয়ে পাল্টা জবাব দিতে পারবে। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা নিরাপত্তা সহযোগিতা সম্প্রতি তুরস্ককে যুক্ত করে নতুন মাত্রায় পৌঁছে গেছে। তুরস্ক ন্যাটোর সদস্য এবং আধুনিক সামরিক বাহিনী রয়েছে এই দেশটির হাতে। তাহলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের বহু বছরের একক আধিপত্যের কফিনে কি শেষ পেরেকটি ঢুকে গেল? মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দিন যে শেষ হয়ে আসছে তার স্পষ্ট ইঙ্গিত মিলল পবিত্র মক্কা নগরী থেকে। যে সৌদি আরব এতদিন নিজেদের সুরক্ষার জন্য অন্ধভাবে আমেরিকার উপর নির্ভর করত, সেই সৌদি সহ 3 প্রধান মুসলিম শক্তি যুক্তরাষ্ট্রের উপর আস্থা হারিয়ে ফেলেছে। নিজস্ব পরাশক্তি জোট গঠন করেছে তারা। সৌদি আরব, তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান সহ এই 3টি বড় মুসলিম রাষ্ট্র একত্রিত হয়ে স্পষ্ট জানিয়ে দিল, তাদের যে কোনো একটির উপর হামলা হলে তা 3 দেশের উপরেই হামলা বলে গণ্য হবে। এই চুক্তির ফলে ওয়াশিংটনের তৈরি করা মধ্যপ্রাচ্যের পুরনো নিরাপত্তা কাঠামো এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। কারণ আমেরিকা যে আর তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারছে না তা বুঝে গেছে আঞ্চলিক শক্তিগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী নীতি এবং ইরানের সঙ্গে তাদের সংঘাত গোটা অঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন এতদিন নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্যে নিজেদের ঘাঁটি বসিয়ে সামরিক ব্যবসা চালিয়েছে, কিন্তু যখনই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে তখনই যুক্তরাষ্ট্র চরমভাবে ব্যর্থ হয়েছে, যেটি কিনা ইরান করে দেখিয়ে দিয়েছে।
তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী এবং বিশ্বমানের প্রতিরক্ষা প্রযুক্তির মালিক। পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ, যাদের রয়েছে দুর্ধর্ষ ও অভিজ্ঞ সামরিক বাহিনী। সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অর্থনৈতিক পরাশক্তি। এই তিন দেশ এক হওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র ও নিরাপত্তার যে একচেটিয়া ব্যবসা ছিল, তার বিদায় ঘণ্টা বেজে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র যখন নিজের স্বার্থ ও ইসরায়েলের নিরাপত্তায় অধিক গুরুত্ব দিচ্ছে, তখন আঞ্চলিক দেশগুলো নতুন নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত স্বার্থ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশে ক্রমেই সাদৃশ্যপূর্ণ হচ্ছে। এর ফলে এই নিরাপত্তা জোট গঠন স্বাভাবিক ও যৌক্তিক হিসেবে বিবেচিত হচ্ছে। এই নতুন ইসলামিক ন্যাটো জোট আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সম্ভাবনা রাখে। এর ফলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য ও জোট নির্মাণে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পৃথিবীর মোট সেনাবাহিনীর একটি বড় অংশই মুসলিম দেশগুলোতে রয়েছে। ইরান, পাকিস্তান, তুরস্ক, মিশর, সৌদি আরব, ইন্দোনেশিয়াতে নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী রয়েছে। যদি তারা এক হতো, তাহলে তাদের সম্মিলিত সেনাবাহিনীর আকার, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং সামরিক প্রযুক্তি সব মিলিয়ে তারা হয়ে উঠত পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট, এমনকি ন্যাটোর থেকেও বেশি শক্তিশালী। বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং ইরানের অ্যাডভান্স মিসাইল এই সম্মিলিত শক্তিকে এক আলাদা স্তরে নিয়ে যেতে পারত। তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো দেশগুলো নিজস্ব ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং আধুনিক প্রযুক্তির অগ্রগতি ঘটাচ্ছে। তাদের ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং অন্যান্য সামরিক উদ্ভাবন সবই যদি এক হতো, তাহলে বিশ্ব সামরিক মানচিত্রে এক নতুন পরাশক্তির উত্থান হতো। এই নতুন জোটের কাছে সর্বনিম্ন 172টা নিউক্লিয়ার বোমা থাকতে পারত বা তারও বেশি সংখ্যায় হতে পারত। পাকিস্তানে তো পারমাণবিক বোমা রয়েছে। অন্যদিকে যদি ইরানে আরও ইউরেনিয়াম বোমা তৈরি করতে পারে, তাহলে ইরানের কাছে যে সংখ্যায় বোমা থাকত, যা ব্রিটেন এবং ফ্রান্সের মোট নিউক্লিয়ার অস্ত্রের চেয়েও অনেক বেশি হতে পারত। এই জোটের মোট সক্রিয় সেনা সংখ্যা হবে 6.1 মিলিয়ন, যা পুরো বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী। আমেরিকার সেনার দ্বিগুণ, চীনের সেনার থেকেও 1 মিলিয়ন বেশি। এই জোটের কাছে অসংখ্য যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধজাহাজ থাকত। তাই এই জোট শুধু নিউক্লিয়ার শক্তি নয়, এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত হতো। তাই পৃথিবীর কোনো শক্তি কখনোই এই জোটের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে সাহস পেত না বা পাবে না। 57টি মুসলিম দেশ একজোট হলে মাত্র 72 ঘন্টায় গোটা পৃথিবী বদলে যাবে, বদলে দিতে পারবে এই মুসলিম জোট। তখন কেউ আর মুসলিম দেশগুলোতে হামলা করার সাহস পেত না বা পাবে না। মুসলিমরাই বিশ্বকে নিয়ন্ত্রণ করত। আঘাত পেলেই পাল্টা আঘাতে সব ঠান্ডা করে দেওয়ার সক্ষমতা থাকত এই মুসলিম রাষ্ট্রগুলোর হাতে। এতক্ষণ শুনলেন স্বপ্নের কথা, এবার বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোর সম্মিলিত জোট গঠনের পথে 5টি বড় বাধা রয়েছে। প্রথম বাধা, শিয়া সুন্নি বিভাজন। মুসলিম বিশ্বের সবচেয়ে পুরনো ও গভীর ক্ষত হল এই সাম্প্রদায়িক বিভাজন। সৌদি নেতৃত্বাধীন IMCTC জোটে শিয়া প্রধান সরকারের কোনো দেশ নেই, যেমন ইরান, ইরাক, সিরিয়া এই জোটের বাইরে অবস্থান করছে। বিশ্লেষকরা মনে করছেন, এই জোট গঠনের পেছনে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা একটি বড় কারণ। যতদিন সৌদি আরব ও ইরান এক টেবিলে বসতে না পারবে, ততদিন প্রকৃত ইসলামিক জোট কল্পনা মাত্র হবে। দ্বিতীয় বাধা, পশ্চিমা নির্ভরতা। মুসলিম দেশগুলোর একটি বড় অংশ সামরিক ও অর্থনৈতিকভাবে পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল। সৌদি আরব, কাতার, আমিরাত এই দেশগুলো নিজেরাই মার্কিন সামরিক ঘাঁটির আশ্রয়দাতা। তুরস্ক ন্যাটোর সদস্য। এই দেশগুলো হঠাৎ পশ্চিমা বিরোধী সামরিক জোটে যোগ দেবে, এটি বাস্তবসম্মত একেবারেই নয়।
তৃতীয় বাধা হলো ভেতরকার দ্বন্দ্ব। মুসলিম দেশগুলো নিজেরাই অনেক ক্ষেত্রে পরস্পরের প্রতিপক্ষ। সৌদি কাতার দ্বন্দ্ব, তুরস্ক মিশর বৈরিতা, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত সমস্যা, এই অভ্যন্তরীণ সংঘাতগুলো কাটিয়ে না উঠলে বাইরের শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া একেবারেই কঠিন। চতুর্থ বাধা হলো অর্থনৈতিক বৈষম্য। ওআইসিভুক্ত দেশগুলো বিশ্বের মোট জিডিপির মাত্র 8% প্রতিনিধিত্ব করে। একদিকে কাতার, ইউএইর মাথাপিছু আয় বিশ্বের শীর্ষে, অন্যদিকে সোমালিয়া, নাইজার, মালি দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। এই বিপুল বৈষম্য নিয়ে একটি কার্যকর সামরিক জোট চালানো প্রায় অসম্ভব। পঞ্চম বাধা, কার নেতৃত্বে কে মানবে, কে সবার নেতৃত্ব দেবে, এই প্রশ্ন সবার আগে চলে আসবে। ন্যাটোতে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয়, এটি সবাই মানে, কিন্তু মুসলিম বিশ্বের সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, ইরান প্রত্যেকেই নেতৃত্বের দাবিদার। সৌদি নেতৃত্বাধীন ইসলামিক সামরিক জোটকে মূলত সুন্নি প্রধান হিসেবে দেখা হয়, যেখানে ওআইসির 23টি সদস্য দেশই অনুপস্থিত। ফলে এই জোট পুরো মুসলিম বিশ্বের মুখপাত্র হতে পারছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, একটি কার্যকর মুসলিম জোট তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু তার জন্য 3টি পূর্ব শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সৌদি আরব ও ইরানের মধ্যে 2023 সালে চীনের মধ্যস্থতায় যে কূটনৈতিক পুনর্মিলন হয়েছে তাকে আরও গভীর করতে হবে। দ্বিতীয়ত, তুরস্ককে ন্যাটো ও মুসলিম জোটের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করার সুযোগ দিতে হবে। তৃতীয়ত, পাকিস্তানের সামরিক সক্ষমতাকে পুরো মুসলিম বিশ্বের নিরাপত্তার ছাতা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সম্মিলিত অর্থনৈতিক শক্তি প্রয়োগ, বিশেষত তেল উৎপাদন নিয়ন্ত্রণ ও বাণিজ্য সামরিক শক্তির চেয়েও বেশি কার্যকর হতে পারে। 1973 সালে আরব দেশগুলোর তেল অবরোধ পশ্চিমা অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। সেই শক্তি আজও বিদ্যমান। ইতিহাস সাক্ষী, ইউরোপও কখনো ভাবেনি যে দুটি বিশ্বযুদ্ধ লড়াই করা দেশগুলো একদিন একটি ইউরোপীয় ইউনিয়নে পরিণত হবে। ন্যাটো গঠনের ব্যাপারটিও ছিল অসম্ভব মনে হওয়া, কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়নে হয়েছে। মুসলিম দেশগুলোর সম্মিলিত জোটের স্বপ্ন আজও অসম্ভব মনে হলেও পরিস্থিতি বদলাতে পারে। একদিন হয়তো এই জোট গঠিত হতে পারে। সাম্প্রদায়িক বিভাজন, পারস্পরিক অবিশ্বাস এবং পশ্চিমা নির্ভরতার শিকল না ভাঙলে এই জোট কাগজেই থাকবে। মুসলিম বিশ্বের নেতাদের সামনে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক ঐক্যে রূপান্তরিত করা। সেটি পারলে বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র নতুনভাবে আঁকা সম্ভব। 48 ঘন্টায় পশ্চিমাদের অর্থনীতিকে ধ্বংস করা সম্ভব, আর আক্রান্ত হওয়ার 72 ঘন্টার মধ্যেই গোটা দুনিয়ার মানচিত্র নিজেদের করে নেওয়া সম্ভব, যার নেতৃত্ব দেবে মুসলিমরা। তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো যুদ্ধবাজ দেশগুলো মুসলিমদের কাছে হার মানত। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।